স্বাগত ডিবিসি সংবাদে আপনাদের সাথে আছি সুরভি আলম তরণী। এবারে জানাবো খবরে বিস্তারিত। র্যাবের হাতে গুম, নির্যাতন ও হত্যার ঘটনায় ক্ষমা চাইলেন সংস্থাটির মহাপরিচালক AKM শহীদুর রহমান। তিনি বলেন, প্রকৃত বিচারের মাধ্যমে তার বাহিনীর দায়মুক্তি সম্ভব। শতাধিক আয়নাঘরের অস্তিত্বের কথাও স্বীকার করেছেন র্যাবের প্রধান। জানান, এই বাহিনী বিলুপ্তির বিষয়ে সরকারের সিদ্ধান্তই চূড়ান্ত হবে। সম্প্রতি মানবাধিকার লঙ্ঘন এবং বিচার বহির্ভূত হত্যার অভিযোগ তুলে পুলিশ সংস্কার কমিশনের কাছে র্যাব বিলুপ্তির সুপারিশ করে বিএনপি। অন্যদিকে চলছে গুম কমিশনের তদন্ত কার্যক্রম। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে হাজির হন বাহিনীটির মহাপরিচালক AKM শহীদুর রহমান। লাভ হোক এটা আমি আশা করি। কারণ বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে ডিজি বলেন, সরকারি চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সংস্থাটি বিলুপ্তির। আইন শৃঙ্খলা উন্নয়নের জন্য যে কাজ করে প্রথমবারের মতো র্যাবের বিরুদ্ধে গুম ও খুনের অভিযোগ স্বীকারও করলেন বাহিনী প্রধান। র্যাব দ্বারা নির্যাতিত বা অত্যাচারিত হয়েছেন তাদের কাছে এবং যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, যেমন নারায়ণগঞ্জের 7 খুন সহ যারা র্যাব কর্তৃক হত্যাকাণ্ডের শিকার হয়েছেন তাদের পরিবারের কাছে আমরা দুঃখ প্রকাশ করি এবং ক্ষমা প্রার্থনা করি। এবং পাশাপাশি এই সমস্ত ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে এর বিচার যাতে হয় সেটা আমরা প্রত্যাশা করি। সুষ্ঠু নিরপেক্ষ তদন্তের মাধ্যমে আমাদের বিরুদ্ধে যে অভিযোগ আছে তার সুষ্ঠু তদন্ত হবে এবং এর বিচার হবে এবং এইভাবেই আমাদের দায়মুক্তি সম্ভব। এক প্রশ্নে শতাধিক আয়নাঘরের কথাও স্বীকার করেন র্যাব মহাপরিচালক। বলেন, র্যাবের কেউ আইন হাতে তুলে নিলে ব্যবস্থা নেওয়া হবে। র্যাবে যে আয়নাঘরের যে বিষয়টা এসেছে সেটা আপনার এটা তো ছিল, আছে, এবং কমিশন আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে যা অবস্থায় আছে ওই অবস্থায় রাখার জন্য। কোথাও এখন কোনো রকম যেন কোনো পরিবর্তন না করা হয়। অ্যাকর্ডিংলি আমরা ঠিক ওইভাবেই রেখেছি যা যেভাবে ছিল অতীতে। প্রতিষ্ঠার শুরু থেকে জঙ্গি গ্রেপ্তার নিয়ে র্যাব কোনো নাটক সাজিয়েছিল কিনা এমন প্রশ্নে মহাপরিচালক বলেন, জঙ্গি তৎপরতা দমনে আগের মতোই সক্রিয় থাকবে তার বাহিনী। আমি যতদিন এই দায়িত্ব পালন করব বা আমার অফিসার যারা আছেন, র্যাব কখনো কারো নির্দেশে ভবিষ্যতে গুম করা, খুন করা, এটা হলো ফৌজদারি অপরাধ, এই অপরাধে কখনোই আর জড়িত হবে না, এই নিশ্চয়তা আমরা দিচ্ছি। রাজীব ঘোষ, ডিবিসি নিউজ, ঢাকা। নির্বাচিত সরকার ছাড়া দেশের সমস্যার সমাধান চ্যালেঞ্জিং বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি জানান, সময় ও সুযোগ হলেই দেশে ফিরবেন তারেক রহমান। রাজনৈতিক দল নিয়ে তথ্য উপদেষ্টার বক্তব্যের সমালোচনা করে বিএনপি মহাসচিব বলেন, তার মন্তব্য রাজনীতি বিরোধী। 12 দিনের যুক্তরাজ্য সফর শেষে দেশে ফিরেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার বেলা 12টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সাথে কথা বলেন। সংস্কার, নির্বাচন ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা নিয়ে প্রশ্নের জবাব দেন মির্জা ফখরুল। জানান, নির্বাচিত সরকার ছাড়া চলমান রাজনৈতিক সংকট সমাধান চ্যালেঞ্জিং। আমরা এখনো বলছি যে আমরা ন্যূনতম সংস্কারগুলো করে নির্বাচন দেওয়ার জন্য, এই জন্যে যে বাংলাদেশে যে সমস্যাগুলো তৈরি হচ্ছে এই সমস্যাগুলো নির্বাচিত সরকার ছাড়া সমাধান করা বেশ চ্যালেঞ্জিং। ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেবের বার্তা দিয়েছে যে আপনারা সবাই ধৈর্য ধরবেন। গণতন্ত্রের যেটা প্রথম পদক্ষেপ ফটক, সেই ফটকে যে নির্বাচনের জন্য সবকে প্রস্তুতি দিতে হবে। ওনার যখন সুযোগ হবে, অর্থাৎ আপনার মামলা মোকদ্দমাগুলো শেষ হয়ে চলে আসবে। রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে অকার্যকর করার চেষ্টা করছে, তথ্য উপদেষ্টার এমন মন্তব্যের জবাব দেন বিএনপি মহাসচিব। আমি জানি না কোন প্রেক্ষিতে বলেছেন, কি বলেছেন তা জানি না, কিন্তু ওনার এই বক্তব্য এটা রাজনীতি বিরোধী বক্তব্য। এদিকে সকালে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে শীতের কাপড় বিতরণে যোগ দিয়ে বিএনপির সিনিয়র নেতা নজরুল ইসলাম খান বলেন, ফ্যাসিবাদের পতন হলেও দেশে এখনো গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। আমরা ফ্যাসিবাদের পতন ঘটিয়েছি, কিন্তু গণতন্ত্র এখনো কোনো প্রতিষ্ঠা করতে পারি নাই। এই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মধ্যে। জাতীয় প্রেস ক্লাবে ভারতের আগ্রাসনের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধ দলের আলোচনা সভায় বিএনপির আরেক সিনিয়র নেতা অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদ বলেন, দেশকে ধ্বংস করে দিয়েছে পতিত সরকার। শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছেন বাংলাদেশকে ধ্বংস করার জন্য। কোন বাহিনী যদি হিসাব করে যে কতক্ষণ সময় লাগবে বাংলাদেশ দখল করতে, তারা বোকার স্বর্গে বসবাস করছে। বাংলাদেশ অজেয়, বাংলাদেশ চিরঞ্জীব। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। ভারত পাকিস্তানের মধ্যে কিছু ইস্যুর জন্য সার্ক সক্রিয় হচ্ছে না এমন মন্তব্য করে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, দুই দেশের সমস্যায় অন্যদের প্রভাবিত করা উচিত না।
সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন অনকোলজির SFO প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে এমন মন্তব্য করেন অন্তর্বর্তী সরকারের প্রধান। বৃহস্পতিবার সকালে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বৈঠকে যুক্ত হন তিনি। দক্ষিণ এশিয়ার দেশগুলোর সার্ককে সক্রিয় করে তোলার মধ্য দিয়ে লাভবান হবে বলেও মন্তব্য করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এদিকে বাংলাদেশ ভারতের সম্পর্ক হবে দুই দেশের জনগণকে কেন্দ্র করে, কোনো ব্যক্তি বা দলের সাথে নয়। এছাড়া পারস্পরিক সম্পর্কে কোনো সমস্যা দেখা দিলে সমাধান হবে আলোচনার মাধ্যমেই, একথা বলেছেন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। অন্যদিকে শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্যে বাধা দেবে ভারত, এমনটাই আশা করেন স্থানীয় সরকার উপদেষ্টা। বুধবার সচিবালয়ে পরিবেশ দূষণ রোধে এক আলোচনা সভার আয়োজন করে স্থানীয় সরকার বিভাগ, যেখানে উঠে আসে শুষ্ক মৌসুমে বায়ুমান উন্নয়নে বিভিন্ন বিষয়, নির্মাণ ও উন্নয়ন কার্যক্রমের নানান নির্দেশনা ও করণীয় বিষয়টি গুরুত্ব পায় আলোচনা সভায়। প্রতিদিন 2 বার পানি ছিটানো। আলোচনা শেষে পরিবেশ উপদেষ্টা জানান, ভারত বাংলাদেশের পারস্পরিক সম্পর্কে কোনো সমস্যা দেখা দিলে সমাধান হবে আলোচনার মাধ্যমেই। ভারতও চাইবে সম্পর্ক স্বাভাবিক হোক, আমরাও চাইব সম্পর্ক স্বাভাবিক হোক। আমরা চাইব যে কোনো দল বা কোনো ব্যক্তি কেন্দ্রিক সম্পর্ক কোনো প্রতিবেশীর সাথে আমাদের না হোক। সম্পর্ক হবে ভারতের জনগণের সাথে বাংলাদেশের জনগণের। সরকারগুলো সেখানে সহায়ক ভূমিকা পালন করবে। এ সময় শেখ হাসিনা ভারতে বসে বিদ্বেষমূলক বক্তব্য দিলে দেশটির সরকার বিষয়টি হস্তক্ষেপ করবে বলে আশা প্রকাশ করেন স্থানীয় সরকার উপদেষ্টা। প্রোপাগান্ডা যে করা হয়েছে এটা ইন্টারন্যাশনালি ন্যাশনালি খুব স্পষ্ট একটা বিষয়, এবং এটা নিয়ে এখন আমি ভারতীয় কয়েকটা গণমাধ্যমেও এই পরিবর্তনটা দেখতে পেয়েছি যে তারাও এটাকে অ্যাড্রেস করছে যে প্রোপাগান্ডা হয়েছে। বৈঠকে সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলোকে বায়ু দূষণ ও পরিবেশ রক্ষায় 12 দফা নির্দেশনা পাঠানো হয়েছে বলে জানান আসিফ মাহমুদ সজীব ভুইয়া। রেদওয়ান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা। বন্ধুত্ব মানে প্রভুত্ব নয়। ভারত শেখ হাসিনাকে দেশে প্রবেশ করানোর চেষ্টা করলে সবার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। বিকেলে বগুড়ায় দলীয় কর্মী সভায় যোগ দিয়ে তিনি এমন মন্তব্য করেন। এ সময় তিনি আরও বলেন, বিগত বছর ধরে ভারতকে যা কিছু দেয়া হয়েছে সে সব কিছুর হিসেব নিকেশ করা হবে। এত বছর ধরে যত কিছু দিয়েছি তার হিসাব নিকাশ করব, আপনাদের কাছে পাওনা টাওনা আছে কিনা সেটা ঠিক করব, ওই পাওনাগুলো চাইবো, দিয়ে দেব। ওনাকে আশ্রয় দিয়ে যদি মনে করেন সব কিছু শেষ হয়ে গেল, তা হলো না। ওনাকে আশ্রয় দিয়ে যদি মনে করেন তাকে আবার দেশের মধ্যে প্রবেশ করাবেন, বিশ্বাস করেন সকালবেলা প্রবেশ করলে আপনি দুপুর হবার আগে তার চিহ্ন পাবেন না। জাতীয় ঐক্যের কৌশল ও ভোটের মাধ্যমেই আওয়ামী লীগের রাজনীতির কবর রচনা হবে বলে মন্তব্য করেছেন জামাতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। বিকেলে পুরানা পল্টন কলেজ মাঠে পল্টন থানা জামায়াতের কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। এ সময় মিয়া গোলাম পরোয়ার আরও বলেন, দীর্ঘ সময় নিয়ে নির্বাচন করলে ষড়যন্ত্র হবে। নির্বাচনের রাজনীতিতে একটি জাতীয় ঐক্যের কৌশলের মধ্য দিয়েই, ফ্যাসিবাদ বিরোধী সকল দলের ঐক্যের মধ্য দিয়ে নির্বাচনের এই ময়দান থেকে আওয়ামী লীগকে বিদায় করতে হবে গণতন্ত্রের পদ্ধতিতে। আওয়ামী লীগ সরকারের সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, 2 প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং মির্জা আজমের মোট 155 কোটি টাকার অবৈধ সম্পদের খোঁজ পেয়েছে দুর্নীতি দমন কমিশন। বৃহস্পতিবার দুদক এই 3 জন সহ তাদের পরিবারের সদস্যদের নামে মামলা করেছে। দুদক মহাপরিচালক জানান, জনগণের প্রতিনিধি হয়ে তারা ক্ষমতার অপব্যবহার করে এসব সম্পদ অর্জন করেছেন। পরে এসব সম্পদ রেখেছেন স্ত্রী ও সন্তানদের নামে। তাদের আরও সম্পদ আছে কিনা তাও খতিয়ে দেখা হবে। 2008 সালে মানিকগঞ্জ 3 আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন জাহিদ মালেক। 2014 সালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আর 2019 সালে একই মন্ত্রণালয়ের পূর্ণাঙ্গ মন্ত্রী হন তিনি। স্বাস্থ্য খাতে নানা দুর্নীতি নিয়ে বিভিন্ন অভিযোগ উঠলেও মন্ত্রী থাকার সময় জাহিদ মালেকের বিরুদ্ধে কোনো অনুসন্ধান হয়নি। 5ই আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর জাহিদ মালেক সহ ওই সরকারের বিভিন্ন মন্ত্রী এমপির বিরুদ্ধে অনুসন্ধানে নামে দুদক। বৃহস্পতিবার জাহিদ মালেক তার ছেলে রাহাত মালেকের বিরুদ্ধে মামলা করে সংস্থাটি। এজাহারে বলা হয়, জাহিদ মালেক ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতির মাধ্যমে 61 কোটি 56 লাখ টাকা এবং তার ছেলে রাহাত 11 কোটি 84 লাখ টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন। স্বাস্থ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পালনকালে ক্ষমতার অপব্যবহার পূর্বক অসাধু উপায়ে
সম্পদ অর্জন এবং ভোগ দখলে রাখার অপরাধ সংগঠনের অপরাধে একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সাবেক ডাক ও টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও তার স্ত্রী আরিফা জেসমিনের বিরুদ্ধে প্রায় ১৯ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। অন্যদিকে সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম ও তার স্ত্রী দেওয়ান আলিয়ার নামে ৭২ কোটি টাকার অবৈধ সম্পদ পাওয়া গেছে বলে জানিয়েছে দুদক। এটা প্রাথমিক অনুসন্ধানে প্রাপ্ত তথ্যাদি এবং তদন্তকালে আরও অর্থের এবং আরও সম্পদের তথ্যাদি পাওয়া গেলে সেটা দেশে হোক এবং বিদেশে হোক সেটা এই মামলায় অন্তর্ভুক্ত করা হবে। এদিকে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, সাবেক রেলমন্ত্রী মুজিবুল হক, সাবেক পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, কুমিল্লার সাবেক এমপি বাহারউদ্দিন বাহার ও তার মেয়ে তাসনিম নাহার সূচনা সহ ১৩ জনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা চেয়ে ইমিগ্রেশন বিভাগে চিঠি দেওয়া হয়েছে বলে জানান দুদকের মহাপরিচালক আক্তার হোসেন। এবং তাদের পরিবারের সদস্যদের বিদেশ যাত্রার নিষেধাজ্ঞা প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আদিত্য রাফাত, ডিবিসি নিউজ, ঢাকা। পুলিশ সেবাদানকারী প্রতিষ্ঠান। অন্যায়ভাবে হামলা মামলা দেয়া পুলিশের কাজ না। যারা অন্যায়ভাবে হামলা মামলা করেছে সবাইকে বিচারের আওতায় আনা হবে, ডিএমপি কমিশনার শেখ সাজ্জাদ আলী এমনটাই বলেছেন। বিকেলে ক্র্যাব মিলনায়তনে এক অনুষ্ঠানে কথা বলেন তিনি। এ সময় জুলাই আগস্টে পুলিশ কর্মকাণ্ডের জন্য আবারও ক্ষমা চাইলেন ডিএমপি কমিশনার। বলেন, ঢাকাবাসীকে সেবা দানে পুলিশ বাহিনীর পক্ষ থেকে কোনো কার্পণ্য করা যাবে না। নতুন বছর উদযাপনে ঢাকায় এখনও কোনো নিরাপত্তা ঘাটতি নেই বলে মন্তব্য করেন কমিশনার। পরে ক্র্যাব সদস্যদের সন্তানদের মাঝে শিক্ষাবৃত্তি ও সদস্যদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার তুলে দেন তিনি। ঢাকাবাসীর সেবা দানের জন্য কোনরূপ কার্পণ্যতা করা যাবে না। 16ই ডিসেম্বর, 25শে ডিসেম্বর এবং ইংরেজি নববর্ষকে কেন্দ্র করে অনেক জায়গা ঢাকাবাসীর জমায়েত হবে। আমি আশা করি নিরাপদভাবে ওনারা উপস্থিত হয়ে এই দিনগুলি উদযাপন করবে। চলতি বছর বিশ্বের সাংবাদিকদের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর একটি ছিল বাংলাদেশ। গণমাধ্যমের স্বাধীনতা ও গণমাধ্যম কর্মীদের সুরক্ষায় কাজ করা আন্তর্জাতিক প্রতিষ্ঠান রিপোর্টার্স উইদাউট বর্ডার্স RSF এর বার্ষিক প্রতিবেদনে এমন তথ্যই উঠে এসেছে। এতে বলা হয় 2024 সালে পেশাগত দায়িত্ব পালনের সময় বাংলাদেশে 5 জন সাংবাদিকের মৃত্যু হয়েছে। আইন শৃঙ্খলা বাহিনীর দমন পীড়নেই তাদের মৃত্যু হয়েছে বলে জানায় RSF। প্রতিবেদনে উঠে আসে, চলতি বছর সাংবাদিকদের জন্য সবচেয়ে ঝুঁকিপূর্ণ ছিল যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিন। ইসরায়েলি হামলায় গাজায় প্রাণ হারান 16 জন সাংবাদিক। গাজার পর চলতি বছর সাংবাদিকদের জন্য সবচেয়ে বিপজ্জনক দেশ ছিল পাকিস্তান। সেখানে এক বছরে 7 জন সাংবাদিক নিহত হয়েছেন। এরপরই রয়েছে বাংলাদেশ ও মেক্সিকো। আর চলতি বছর বিশ্বজুড়ে পেশাগত দায়িত্ব পালনের সময় নিহত হয়েছেন 54 জন সাংবাদিক। কোস্টগার্ডের নিরাপত্তায় সেন্ট মার্টিন গেছে পণ্যবাহী 7টি ট্রলার। মিয়ানমারের সংঘাতের জেরে নাফ নদীতে নৌযান চলাচলের নিষেধাজ্ঞা থাকায় দ্বীপটিতে পণ্য সরবরাহ স্বাভাবিক রাখতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন জানান, বৃহস্পতিবার বিকেলে টেকনাফের শাহপরী দ্বীপ জেটি ঘাট থেকে পণ্যবাহী 7টি ট্রলার কোস্টগার্ডের নিরাপত্তায় সেন্ট মার্টিনের উদ্দেশ্যে রওনা দেয়। এসব ট্রলারে যান 50 জন যাত্রীও। টেকনাফ সহ বাংলাদেশ লাগোয়া পুরো সীমান্ত এলাকার নিয়ন্ত্রণ মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির হাতে যাওয়ার পর তারা নাফ নদীর মিয়ানমার অংশে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা আরোপ করে। এরপরই সীমান্ত এলাকায় যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে টেকনাফ সেন্ট মার্টিন নৌরুট সহ নাফ নদীতে নৌযান চলাচলে নিষেধাজ্ঞা দেয় স্থানীয় প্রশাসন। ঋতু হিসেবে শীতকাল আসতে বাকি আরও 3 দিন, তবে এরই মধ্যে শীতের দাপট শুরু হয়ে গেছে দেশ জুড়ে। উত্তরাঞ্চলে রাতভর ঘন কুয়াশা সহ বইছে হিমেল হাওয়া। 2 দিন ধরে শীতের বাতাস লেগেছে রাজধানী ঢাকাতেও। 15ই ডিসেম্বর থেকে দেশে মৃদু শৈত্যপ্রবাহের আভাসও দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। অগ্রহায়ণের 27 তারিখ। বাংলা ক্যালেন্ডারে শীতকাল শুরু হতে বাকি 3 দিন। তার আগেই হিমশীতল বাতাসে কাবু দেশের উত্তরাঞ্চল। রাতভর ঘন কুয়াশার সাথে ঝরছে শিশির। 2 দিন ধরে শীতের বাতাস বয়ে যাচ্ছে রাজধানীতেও। বৃহস্পতিবার গোপালগঞ্জ ও চুয়াডাঙ্গায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 10.2 ডিগ্রি সেলসিয়াস।
দিনের বেশিরভাগ সময় সূর্যের দেখা না মেলায় যানবাহনের গতি সীমিত হয়ে পড়েছে। শীতে ভোগান্তির শিকার হচ্ছেন শ্রমজীবী মানুষ ও খেটে খাওয়া মানুষ। অতিরিক্ত শীত পড়ছে, তার কারণে আমরা কাজে যেতে পারছি না, কাজে কামে আসছি, ঘুরে চলে যাচ্ছি। এই ঠান্ডায় আমাদের গাড়ি ঘোড়া চালানো খুব সমস্যা হচ্ছে, ভাড়া ভুতু লোকজনও কম বেড়াচ্ছে। বাজারে কোনো লোকজন নেই, দোকান খুলেছি, খুলে সে মাছি মারা মতন বসে আছে। বুধবারের চেয়ে নওগাঁয় তাপমাত্রা কিছুটা বাড়লেও রাত এবং সকালে ঠান্ডা বাতাসে জুবুথুবু মানুষ। ভোর থেকে ঘন কুয়াশার কারণে মহাসড়কগুলোতে হেডলাইট জ্বালিয়ে যান চলাচল করতে দেখা গেছে। ঘন কুয়াশায় ঢাকা পড়েছে উত্তরের জেলা পঞ্চগড়ের পথঘাট। বুধবার রাতভর ঝরতে থাকে বৃষ্টির মতো কুয়াশা। 2 দিন ধরে সূর্যের দেখা না মেলায় অনুভূত হচ্ছে তীব্র শীত। আজকে তো খুব কুয়াশা, ঠান্ডা ঠান্ডা। আজকে কাজে যাবো, খুব ঠান্ডা করতেছি। কাজ করতে যাচ্ছি কিন্তু কুয়াশার মধ্যে কাজ করা যায় না, আমি ঘুরে চলে আসলাম। উত্তরের জেলা ঠাকুরগাঁওয়েও শুরু হয়েছে শীতের দাপট। সকালে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13.2 ডিগ্রি সেলসিয়াস। এদিকে শীতের কাপড়ের অভাবে কষ্ট পাচ্ছেন খেটে খাওয়া মানুষ। স্থানীয় প্রশাসন জানিয়েছে দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। তবে এই উদ্যোগ যথেষ্ট নয় বলে দাবি করছেন ভুক্তভোগীরা। 15 ডিসেম্বর থেকে তাপমাত্রা আরও কমে আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। যেহেতু আমরা রোদের তাপ পাচ্ছি না, সেজন্য শীতের তীব্রতাটা কিছুটা বেশি পরিমাণে অনুভূত হচ্ছে। 15 তারিখের দিকে শৈত্যপ্রবাহর হওয়ার সম্ভাবনা রয়েছে দেশের কিছু কিছু জায়গায়। অর্ঘমিত্র তরফদার, ডিবিসি নিউজ ডেস্ক। ইউরোপ থেকে এশিয়া, আফ্রিকা, বিশ্বজুড়ে চলছে বড়দিনের প্রস্তুতি। ক্রিসমাস ট্রি, সান্তাক্লজ ও আলোকসজ্জায় বর্ণিল রূপে সেজেছে বাসা, বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। বড়দিনের শুভেচ্ছার পাশাপাশি নতুন বছরে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ুক ভালোবাসা, সুখ, শান্তি, এমন প্রত্যাশা সকলের। আফ্রিকার সবচেয়ে জনবহুল দেশ নাইজেরিয়া। গেল কয়েক দশকের মধ্যে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, অর্থনৈতিক সংস্কারে নানা সমস্যায় জর্জরিত হলেও দেশটিতে লেগেছে ক্রিসমাসের ছোঁয়া। নানান রঙের আলোয় সেজে উঠেছে দেশটির প্রধান বাণিজ্যিক শহর লাগোস। রাস্তার মাঝখানে সাজিয়ে তোলা হয়েছে নান্দনিক গির্জা, যেখানে বসে আছে সান্তাক্লজ। তাকে ঘিরে প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীদের ভিড়। বড়দিনের রোশনাই পৌঁছেছে আফ্রিকার আরেক দেশ কেনিয়াতেও। বর্ণিল আলোয় সেজেছে রাজধানী নাইরোবি। রাজধানী সহ বিভিন্ন শহর সেজেছে আলোকসজ্জায়। কেনাকাটার উৎসবে মেতেছেন বাসিন্দারা। সেই হাওয়া লেগেছে চীনের বিশেষায়িত অঞ্চল তাইওয়ানেও। ক্রিসমাস ট্রি, এলইডি লাইটিং শোর ঝলকানিতে হাসে লন্ডনের আদলে বানানো ক্লক টাওয়ার। পিছিয়ে নেই জাপানও। জনপ্রিয় গেম সুপার মারিওর আদলে সেজেছে টোকিও সহ বিভিন্ন শহর। শহর থেকে অলিগলি, শপিং মল, সবখানেই আলোর ঝলকানি। ক্রিসমাসের আবহ বিশ্বজুড়ে। এখন শুধুই উদযাপনের অপেক্ষা। সানজিদা ইসলাম তন্নি, ডিবিসি নিউজ ডেস্ক। ট্রফি ট্যুরের চতুর্থ দিন ঢাকায় প্রদর্শিত হলো আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। রাজধানীর পান্থপথে বসুন্ধরা সিটি শপিং মলে ট্রফিটি দেখতে ছিল সমর্থকদের ভিড়। তাদের স্বপ্ন, এই ট্রফি জয় করে ঘরে ফিরবে টাইগাররা। তবে সেই লক্ষ্য পূরণে সাকিবের মতো অভিজ্ঞ ক্রিকেটারের বিকল্প নেই বলেও জানান তারা। কক্সবাজার সমুদ্র সৈকত থেকে রাজধানী ঢাকার পান্থপথে অভিজাত শপিং মলে বিশ্ব ভ্রমণের অংশ হিসেবে বাংলাদেশে এসে ব্যস্ত সময় পার করছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি। ওয়ার্কিং ডে, তবুও সকাল থেকে লোকে লোকারণ্য পুরো অঞ্চল। এক নজরে ট্রফিকে দেখতে আর নিজেকে ফ্রেমবন্দি করার সুযোগ হাতছাড়া করেননি ছোট থেকে বড় কেউ। শুধু ট্রফি দেখাই নয়, অনেকেই দুষ্টুমিতে মেতেছেন টুর্নামেন্টের 2 মাস্কট ব্রেস এবং টঙের সাথে। আয়োজনকে রাঙাতে দর্শকদের জন্য ছিল গেমিংয়ের ব্যবস্থা। ভার্চুয়াল ক্রিকেট খেলে দর্শকরাও বেজায় খুশি। তাদের আশা টুর্নামেন্ট জিতে শিরোপাটি আবার বাংলাদেশে আনবে টাইগাররা। প্রতিটা বিশ্বকাপে এখানে কিন্তু কাপটা কিন্তু আসে, কিন্তু আমরা কাপ কিন্তু আনতে পারি না, আমরা শুধু দেখি। তো আমরা এবার প্রত্যাশা করতেই পারি যে এবার কাপ জিতে একবার এসেছে, তো ঘুরতে এসেছে, এবার আমরা নিজের করে আমরা নিতে পারি। ইনশাআল্লাহ বাংলাদেশ জিতে ট্রফিটা আবার আমাদের দেশে ব্যাগ নিয়ে আসবে, আশা রাখছি। পরদি পাকিস্তানে পুরোটা খেলতে পারে, তাহলে আপনার মনে করেন বাংলাদেশ বাড়তি একটা ভালো একটা অ্যাডভান্টেজ পাবে। সেহেতু আশাবাদী আমি, বাংলাদেশ বড় একটা কিছু উপহার দিবে আমাদেরকে। ট্রফি প্রদর্শনীর এই আয়োজনেও সমর্থকদের আক্ষেপ ঝরেছে সাকিব আল হাসানকে ঘিরে। চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক দেশের মতো ঝুলে আছে সাকিবের ক্রিকেট ক্যারিয়ার। এই টুর্নামেন্টে ভালো করতে বাংলাদেশ দলে সাকিবের বিকল্প নেই বলেও জানান তারা। এটা নাকি ওয়ার্ল্ড কাপের পরে মিনি ওয়ার্ল্ড কাপ। এই ট্রফিটা আসলে এটার জন্য সাকিব ভাই, তামিম ভাই, এদের কোনো বিকল্প নাই। সে মনে করেন বাংলাদেশের 1 নম্বর অলরাউন্ডার, বাংলাদেশের কি পুরো পৃথিবীতে অলরাউন্ডার। তার মতন প্লেয়ার বাংলাদেশে অনেক দরকার আছে এবং সে সিনিয়র। পুরো বাংলাদেশে চায় সাকিব ভাই খেলুক,
কারণ সাকিব ভাই থাকলে আপনার এখানে দুইটা অপশন থাকে, এক হচ্ছে বলার ব্যাটসম্যান আর তাছাড়া সিনিয়র খেলোয়াড়। শুক্রবার মিরপুরে প্রদর্শিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফি, এরপর ট্রফির গন্তব্য হবে দক্ষিণ আফ্রিকা। এই ট্রফি নিয়ে ভক্তদের স্বপ্নটা আকাশ ছোঁয়া। তাদের দাবি শুধু ট্রফি ট্যুরের অংশ হিসাবে নয়, টুর্নামেন্টের শিরোপা জিতে টাইগাররা এই ট্রফি বাংলাদেশে নিয়ে আসবে। শাহরিয়ার হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।